জাল সার্টিফিকেট, অর্থাৎ এই যে জন্ম আর মৃত্যুর সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, সেই সার্টিফিকেট জাল করা হচ্ছে। তার জন্য কারা কারা কাজ করছে নেটওয়ার্কের আরও একজন গ্রেপ্তার। কিভাবে নেটওয়ার্ক কাজ করতো তা তদন্তকারীরা জানতে পারছে এবং নকশালবাড়ি থেকে এক ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করা হলো। এই ডেটা এন্ট্রি অপারেটর বিডিও অফিসের। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, কিভাবে কাজ করতো এই ডেটা এন্ট্রি অপারেটর এবং তার বিরুদ্ধে কি অভিযোগ, তাকে ধরা গেল কিভাবে? গত রবিবার নিউজ 18 বাংলায় আমরা দেখিয়েছিলাম যে অভিযুক্ত পার্থ সাহা, যিনি মূলত এই জন্ম মৃত্যু চক্রের মূল মাস্টার মাইন্ড হিসাবে, এবং তিনি প্রায় 450 খানা এই জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি করেছেন, তার মুচলেখা তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়েছিলেন। সেই ঘটনা কার্যত সেখানে নাম উঠে আছে আরেক ব্যক্তি, যিনি ডাটা এন্ট্রি অপারেটর, নকশালবাড়ি বিডিও অফিসে কর্মরত নবজিৎ গুহ নিয়োগী। সেই নবজিৎ গুহ নিয়োগী নাম পেতেই এবার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে ডাকে এবং জিজ্ঞাসাবাদে তার কথায় অসঙ্গতি এবং তার মোবাইলে একাধিক নথিপত্র পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা খবর যে এই নবজিৎ গুহ নিয়োগী এখান থেকে মানুষজনকে পাঠাতো অভিযুক্ত পার্থ সাহার কাছে এবং সেখানেই এই জন্ম মৃত্যু সার্টিফিকেট হতো এবং প্রত্যেক সার্টিফিকেট বাবদ 10,000 টাকা নেওয়া হতো। অর্থাৎ নবজিৎ এই পার্থকে সহায়তা করায় কার্যত, কিন্তু এই চক্রে নবজিৎ একেবারে সরাসরিভাবে যুক্ত ছিল। শুধু নবজিৎ যে 10,000 টাকা নিত তাই কিনা না, এর সঙ্গে আরো অন্য কিছু বিষয় রয়েছে বা এই চক্রে আরো অন্য কারা রয়েছে সে বিষয়ে অবশ্য তদন্ত করছে হরিবাই থানার পুলিশ। তবে আজ নবজিৎকে শিলিগুড়ি মহকুমাতে তুলে তাকে রিমান্ডে নেবে পুলিশ এবং তার কাছ থেকে একাধিক যে সমস্ত নথিপত্র, একাধিক নাম্বার, বিভিন্ন দস্তাবেজ পাওয়া গিয়েছে তাও কিন্তু তদন্ত করছে হরিবাই থানার পুলিশ। তবে এখন পর্যন্ত মূল অভিযুক্ত পার্থ সাহা, তিনি টাকা দিয়েছেন, তার খোঁজ ইতিমধ্যে চালানো হচ্ছে। আর অন্যদিকে যে 450-র বেশি জন্ম মৃত্যু সার্টিফিকেট প্রণয়ন করা হয়েছিল সেগুলোর বিষয়েও খতিয়ে দেখছে হরিবাই ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা স্বাস্থ্য দপ্তর। কারণ এই যে সার্টিফিকেট, একটা ভাইরাল ভিডিও, যে ভিডিওয়ে দুই মহিলার সঙ্গে দেখা যাচ্ছে একজন তৃণমূল নেতাকে, মালবাজারের ঘটনা। এবার এই ভাইরাল ভিডিও, তার দাবি যে এই ভাইরাল ভিডিও বানানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তাকে আসলে বদনাম করার জন্য। তো এই কাউন্সিলর, মালবাজারের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার, তার অভিযোগ তাকে বদনাম করার জন্য প্রাক্তন পুরপ্রধান এই কীর্তি করেছে। আর এ নিয়ে ঝামেলা এমন জায়গায় গড়ালো, দেখা গেল প্রাক্তন পুরপ্রধান আর কাউন্সিলর তারা হাতাহাতি করছে, মারামারি করছে। প্রথমে আঙুল উঁচিয়ে কথা কাটাকাটি, তারপর দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারধর, ইট তুলে মারার চেষ্টা। এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির মালবাজারে। একদিকে মালবাজারের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার, তাঁর মা এবং বউ, আর একদিকে মালবাজারের প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহা সহ কয়েকজন। এই অশান্তি একটি ভাইরাল ভিডিও ঘিরে মঙ্গলবার একটি ভিডিও ভাইরাল হয়। অভিযোগ, তাতে হোটেলের ঘরে দুই মহিলার সঙ্গে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলর অজয় লোহারকে। আমার ফেক ভিডিও বানায় এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। এই ভাইরাল ভিডিও নিয়েই মঙ্গলবার উত্তেজনা। মালবাজারে একটি সরকারি স্কুলের সামনে রাস্তায় হাতাহাতি। একদিকে প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহা, আরেকদিকে অজয় লোহার এবং তার মা এবং বউ। এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। হঠাৎ শুনতে পাই মা আমার বউ দুজন নাকি স্বপন সাহার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হচ্ছে। ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে, মার আগের দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁট ফেটে গেছে। এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে রক্ত হয়ে গেছে। ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ, এরা দুইজন, আর স্বপন শাহ আর তার বাপ্পা যে ড্রাইভার, তারা মিলে আমার মায়ের গায়ে আর আমার বউয়ের গায়ে হাত দেয়। যে ভিডিও ভাইরাল হয়েছে, যে বিষয়ে আমি কিছু জানি না, আমি এর মধ্যে কোনো জড়িত না, আমি কিছু জানি না। আচানকই মানে আমাকে আক্রমণ করলো। তার মাকে নাকি মারা হয়েছে হাসপাতালে। খুব মিথ্যা কথা এটা। ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে। একদম নিজেদের ব্যাপার, কোনো বলা বলি নেই, আমাদের নিজস্ব ব্যাপার, আমরা সবাই মিলে মিটিয়ে নিয়েছি।
জলপাইগুড়ির মালবাজার থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। এসএসকেএম, সেখানে এক নাবালিকাকে হেনস্থা করা হয়েছে, যৌন হেনস্থা, যৌন নিগ্রহ। এবং কে করেছেন না, অভিযোগ উঠছে এসএসকেএম এর প্রাক্তন এক গ্রুপ ডি কর্মী। যদি প্রাক্তনই হয়ে থাকে তাহলে এসএসকেএম এর ঢুকলেন কি করে? কি হয়েছিল জানবো। প্রীতি রয়েছে সরাসরি আমার সঙ্গে। প্রীতি, প্রথমে ঘটনাটা একটু জানতে চাইবো, কি হয়েছে, কি অভিযোগ উঠছে? দেখো, প্রথমে তোমাকে ঘটনাটা জানিয়ে রাখি অতনু, যে গতকাল এই নাবালিকা তার পরিবারের সঙ্গে এসএসকেএম হাসপাতালে যায় চিকিৎসার জন্য। সেখানে এই যে অমিত মল্লিক, যাকে ইতিমধ্যে ভবানীপুর থানা গ্রেফতার করেছে, সেই অমিত মল্লিক সেই ইউনিফর্মে, অর্থাৎ পুরনো ইউনিফর্মে যায়। এবং এই অমিত মল্লিক কিছুদিন আগেও তিনি কাজ করতেন এসএসকেএম হাসপাতালে। সেখানে তার ব্যবহার এবং আচরণের জন্য তাকে বহিষ্কার করে দেওয়া হয়। এবং পুলিশ সূত্রে খবর যে এনআরএস এর কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মী কিন্তু এই অমিত মল্লিক। এই অমিত মল্লিক এই নাবালিকাকে ওয়াশরুম বা বাথরুমে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেছে, এমনটাই অভিযোগ উঠছে। এবং এই যে নাবালিকা, তার পরিবারের সঙ্গে সে এসএসকেএম হাসপাতালের বাইরে যে আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে গিয়ে কমপ্লেন জানায় এবং পরবর্তীতে ভবানীপুর থানা এই পুরো বিষয়ে ঘটনার তদন্তে নামে। এবং সিসিটিভি ফুটেজ দেখে অমিত মল্লিককে চিহ্নিত করা হয়। ঠিক ভোর রাতে 3:30 নাগাদ এই রকম সময় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে তোলা হবে আলিপুর আদালতে। অতনু, কোন সময় ঘটেছে প্রীতি, আমি বোঝার চেষ্টা করছি এই কারণ সেই সময় নজরদারি নিয়ে তো প্রশ্ন উঠবে। একজন যার চালচলন খারাপ বলে তাকে আগেই কাছ থেকে বের করে দেওয়া হয়েছে, সে ইউনিফর্মই বা পেল কোথায়? সে ইউনিফর্ম পরে ভিতরে ঢুকে গেল এবং ঢুকে গিয়ে সে কুকীর্তি করে বেরিয়ে যাচ্ছে, অথচ কেউ জানতেও পারছে না কোন সময়ের ঘটনা, এটা হলো কিভাবে? দেখো, এসএসকেএম এ যেহেতু এই অমিত মল্লিক আগেই কাজ করতো, তার কাছে পুরনো যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম কিন্তু ছিল। এবং গতকাল দুপুরে ঠিক সেই ইউনিফর্ম পরেই সে কিন্তু এসএসকেএম হাসপাতালে গেছে। ঠিক কেন গেছে, কি কারণে গেছে, কোন কাজে গেছে, তা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে এই দুপুরের নাগাদ যখন এই নাবালিকা তার পরিবারের সঙ্গে পরিষেবা নিতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিল, ঠিক সেই সময় তাকে বাথরুমে ডেকে নিয়ে গিয়ে এবং বাথরুমে নিয়ে গিয়েই কিন্তু মূলত যৌন হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ এসেছে পুলিশের কাছে। এবং পুলিশ যখন এই অভিযোগ পায়, এবং তুমি বুঝতে পারছো 14 বছরের নাবালিকা তখন অত্যন্ত স্পর্শকাতর বিষয়। পুলিশ তড়িঘড়ি এই ঘটনার তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ দেখে এই অমিত মল্লিকের চেহারা বা অমিত মল্লিকের অবয়ব বুঝতে পারে। পরবর্তীতে তাকে প্রায় 3-3:30 নাগাদ ভোর রাতে সেই সময় কিন্তু গ্রেফতার করা হয়। এবং ঠিক কি কারণে এই অমিত মল্লিক ইউনিফর্ম পরে এসএসকেএম হাসপাতালে গিয়েছিল, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টত হয়নি। অতনু, ধন্যবাদ। বেঙ্গালুরুতে আমাদের রাজ্যের এক মহিলা একটা বাড়িতে ভাড়া থাকতেন না, তিনি একা নন, দুটো বাচ্চা, সব মিলিয়ে ছজন তারা বাড়িতে ভাড়া থাকতেন। এর মধ্যে রাতে 5 জন ঢুকে তাকে একটা ঘরে বন্দি করে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনা বেঙ্গালুরুর। একসঙ্গে মহিলা, 2 সন্তান সহ 6 জন থাকতেন। মঙ্গলবার রাতের ঘটনা। রাত 9:50 নাগাদ 5 জন চড়াও হয়। প্রথমে দরজা নক করে, তারপরে জোর করে ঘরে ঢুকে পড়ে বলে অভিযোগ। এরপর মহিলাকে একটি ঘরে আটকে গণধর্ষণের অভিযোগ এবং যাওয়ার সময় 2টো মোবাইল আর 25,000 টাকা নিয়ে চলে যায়। 5 জন ছিল অভিযোগ উঠছে, তার মধ্যে থেকে 4 জন ইতিমধ্যেই গ্রেপ্তার আর একজনের খোঁজে তল্লাশি চলছে। বেঙ্গালুরু পুলিশ এই ঘটনার প্রসঙ্গে কি বলছেন শোনা যাক। Based on the call what we received at 12:39 in the night, the senior most officers and the local officers, we have arrived there and attended to this particular case, and the case has been registered. Essentially it's a case of gang rape along with dacoity as well. They have also taken away 2 mobile phones and 25,000 rupees cash that was there in the house. Based on the gravity of this particular case, immediately we have ensured that a DSP rank officer is
drawn for this particular investigation. Total 5 people who had come to this particular site when this offence happened. We have formed 3 special teams under the inspector of each police station in the Nelmangla subdivision. 3 accused have been secured in this particular case. 5 জন এই ঘটনা ঘটিয়েছে, তার মধ্যে থেকে 4 জন গ্রেপ্তার। बेंगलुरु থেকে আমার সহকর্মী अफरीन रोचर आवाज संगे। अफरीन, ये हादसे के बारे में अभी तक हमें क्या जानकारी मिल रहा है, और अभी भी एक आदमी को पकड़ा नहीं गया है, उसके बारे में कोई जानकारी अभी तक मिल रहा है? जी, अब तक जो हमें पता है मुख्य आरोपी मिथुन है जिसे गिरफ्तार किया गया है। 3 अन्य लोग जो गिरफ्तार हुए हैं वो है नवीन, कार्तिक और ग्लेन। पुलिस का कहना है कि आरोपी मिथुन जो कि मुख्य आरोपी है उसने ही ये पूरा प्लान बनाया और उसने ही इन तीनों लोगों को अपने साथ शामिल किया। उसके बाद वो 4 लोग और एक और जो फरार आरोपी है 5 लोग इस महिला के घर गए और उसके साथ गैंग रेप किया, डकैती की, पैसे लूटे और जो अन्य पुरुष थे उस घर में उन सबको बांध दिया था। उसके बाद में उन लोगों ने इस औरत के साथ ये गैंग रेप किया था। ये हमें जानकारी मिली है। एक और आरोपी फरार है लेकिन पुलिस लगातार उसे ढूंढने की कोशिश कर रही है और बाकी 4 लोग जो अरेस्ट हुए हैं उनसे कड़े सवाल पूछे जा रहे हैं कि क्यों उन लोगों ने ऐसा किया। क्या एक बात बताइए आप अफरीन, ये मिठुन नाम की बात कर रहे हैं आप, मिठुन या बाकी जो भी आरोपी है ये सब लोकल है, अचानक कभी भी किसी के घर में घुस के ऐसा तो नहीं हो सकता है। तो मतलब पहले से ये रेकी किया हुआ है, पहले से कोई पुराना दुश्मनी कुछ था, ऐसा कुछ जानकारी मिल रहा है? जी, प्रारंभिक जांच से पता चला है कि आरोपी जो है इस महिला के घरों से कुछ ही दूरी पर रहते थे और इस महिला को वो लोग जानते थे। तो पुलिस का कहना है कि इस परिचय का फायदा उठाकर ही वो लोग घर में घुसकर उन लोगों ने ये अपराध किया, जबकि अन्य परिवारजन वहाँ पर मौजूद थे। तो वो लोग कह रहे हैं कि वो लोग जो महिला है उसके घर के आसपास रहते थे और उसको पहले से जानते थे, इसीलिए वो लोग ये अपराध कर पाए हैं क्योंकि वो उसको जानते थे। ये मिठुन का कोई बैकग्राउंड बता सकता है पुलिस, या मतलब इसके पहले कोई भी क्राइम या कोई भी क्रिमिनल बैकग्राउंड है क्या या नहीं? देखिए, वो हमें अभी तक पता नहीं चला है, बट हमें पता चला है कि जो नवीन और कार्तिक है जो साथी है मिथुन के, वो दोनों टेम्पो चालक थे। तो उन लोग के साथ मिलकर ही मिथुन ने ये प्लान बनाया और ये जो है गैंग रेप किया और डकैती की। शुक्रिया। The victims in this particular case belong to West Bengal and the accused are from the local area. So in that particular area itself. So now we know the people who are behind it between 9:50 to 12:30 in the night, last night. So we need to interrogate them in depth. We'll examine whether they are familiar to each other, they are known to each other in the past. They have seen that there were 1 or 2 people who were there in the night over the phone call and they have asked them to open the door and they have opened. They were walking outside. The victim's condition is safe and yes, I cannot say that it is safe. I mean, they are out of danger and they have whatever as per our SOPs we have ensured that all the SOPs are followed and they are being treated in the hospital.